রাইজিং এডুকেশন এবং অনির্বাণ ম্যাথস টিউবারের ভার্চুয়াল ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজ ক্লাস 12-এর স্ট্রেট লাইন টপিকের উপর এটি সেকেন্ড ভিডিও। এখানে আমি মূলত 4B এবং 4C এই চ্যাপ্টার দুটোর উপর ডিসকাস করব। বেসিক্যালি আগের ভিডিওতে 4A মানে স্ট্রেট লাইনের বেসিক কনসেপ্টস ইন 3D সেই নিয়ে ডিসকাশন হয়েছে। এখানে 4Bতে মূলত ডিসকাশন হবে দুটো স্ট্রেট লাইন লম্ব হলে কি হয় অথবা সমান্তরাল হলে কি হয়, বা তার উপর ভ্যারাইটিস বিভিন্ন অঙ্ক, অবশ্যই দিক কোসাইন এবং দিক অনুপাতকে সামনে রেখেই হবে। এবং 4Cতে আমরা এটা আলোচনা করব বেসিক্যালি দুটো স্ট্রেট লাইন যদি পরস্পরকে ছেদ করে তাহলে আমরা সেই ছেদবিন্দু স্থানাঙ্ক কীভাবে পেতে পারি, বা ফার্দার্স বিভিন্ন কোশ্চেন্স। তো যাই হোক, এবার শুরু করে দেওয়া যাক তাহলে মেন ভিডিওটা। প্রথমেই যদি আমি 4B রিলেটেড বিভিন্ন ফর্মুলায় চলে আসি তাহলে কি দেখতে পাবো। প্র্যাকটিক্যালি এইখানে যে ফর্মুলাগুলো দেখা যাবে সেই ফর্মুলাগুলো মূলত 3 নম্বর চ্যাপ্টারে তোমরা সবাই দেখেই এসেছো। যে দুটো সরলরেখার দিক কোসাইন জানা থাকলে আমরা সেক্ষেত্রে সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা কি লিখতে পারি, যে cos থিটা ইকুয়ালস টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, যেখানে একটি সরলরেখার দিক কোসাইন L1, M1, N1 এবং আরেকটির L2, M2, N2। ঠিক একই রকমভাবে 2 নম্বরের ক্ষেত্রে আমরা বলতে পারি দুটো সরলরেখা যদি দিক অনুপাত A1 B1 C1 এবং A2 B2 C2 আমাদের জানা থাকে তাহলে ওই সরলরেখা দুটির মধ্যবর্তী কোণ থিটা হলে আমরা cos থিটা লিখতে পারি A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ডিভাইডেড বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার রুট ওভার A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার। একদম ক্লিয়ার কাট, এগুলো সবই 3 নম্বর চ্যাপ্টারের ফর্মুলা। আর 3 নম্বর কি, দুটো সরলরেখা যদি পরস্পর লম্ব থাকে তাহলে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এই ভ্যালুটা কী হবে, 0। আর এটা দিক কোসাইনের হিসাবে বললাম, আর দিক অনুপাতের হিসাবে কি হবে, এই A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 0, যেটাকে বলছিলাম আমি হলো দুটো সরলরেখার দিক অনুপাত বা দিক কোসাইনের গুণফলের যোগফল। সেই ভ্যালুটা কী হয়, 0 হয়, কখন হয়, লম্ব হলে। আচ্ছা, এরপরে চলে আসছে হলো যে যদি সমান্তরাল হয় তবে আমরা কি লিখতে পারি। সমান্তরাল হলে আমরা এইটা লিখতে পারি যে সমান্তরাল হলে আমরা এটা বলতে পারি যে L1/L2 এই অনুপাতের মান, M1/M2 এই অনুপাতের মান, আর N1/N2 এই অনুপাতের মান, এই তিনটে মান সমান হবে, ইকুয়াল হবে। ঠিক একই রকমভাবে আমরা যেমন দিক কোসাইন দিয়ে বললাম, একই জিনিসটা আমরা দিক অনুপাত দিয়েও বলতে পারি যে A1/A2 ইকুয়ালস টু B1/B2 ইকুয়ালস টু C1/C2, এটা আমরা বলতে পারি। এগুলো সবই 3 নম্বর চ্যাপ্টারের প্রত্যেকটা ফর্মুলায় ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়ালি ছিল এবং প্রতিটা ফর্মুলারই অ্যাপ্লিকেশন তোমরা 3 নম্বর চ্যাপ্টারেই করেছো। তাহলে এই চ্যাপ্টার প্রয়োজন পড়লো কেন? এই চ্যাপ্টারের প্রয়োজন পড়লো এই কারণে, 3 নম্বর চ্যাপ্টারে ডাইরেক্ট সরলরেখার সমীকরণ লিখে দিয়ে তারপরে অঙ্ক করতে দেয়নি, কিন্তু এখানে কি সরলরেখার সমীকরণ লিখে দেবে, ওখান থেকে দিক অনুপাতটা বের করতে হবে, তারপরে চেক করার ব্যাপার থাকছে যে ওটা লম্ব হচ্ছে না সমান্তরাল হচ্ছে। অথবা উল্টো বিষয়ও হতে পারে যে লম্ব ও সমান্তরালের সাহায্য নিয়ে দিক অনুপাত বের করে তারপরে সরলরেখার সমীকরণও বের করতে হতে পারে, সেটা 3 নম্বর চ্যাপ্টারে ছিল না মোটেই। আচ্ছা, 7 নম্বর ফর্মুলা কি বলছে, যে যদি ভেক্টর ফর্মে কোনো সরলরেখার সমীকরণ থাকে যে আর ভেক্টর ইকুয়ালস টু A1 ভেক্টর প্লাস λ1 B1 ভেক্টর, আর ভেক্টর ইকুয়ালস টু A2 ভেক্টর প্লাস λ2 B2 ভেক্টর। তো এই যে ভেক্টর ফর্মে যখনই কোনো সরলরেখার সমীকরণ থাকে সেক্ষেত্রে আমরা জানি যে এই ল্যামডার সাথে যেটা গুণ থাকে, মানে এখানে কি B1 ভেক্টর আর এখানে λ2 সাথে কি গুণ আছে, B2 ভেক্টর। এই ভেক্টর ফর্মে যখনই থাকে এই ল্যামডা বা মিউ এগুলোর সাথে যেটা গুণ থাকে সেটা হয় কি অ্যাকচুয়ালি দিক অনুপাতের মান, মানে ডিরেকশন রেশিওর মান। তাহলে এই প্রথম ভেক্টর সমীকরণে B1 ভেক্টরটা হলো দিক অনুপাতকে বোঝাচ্ছে, আর দ্বিতীয় ভেক্টর সমীকরণে B2 ভেক্টরটা হলো দিক অনুপাতকে বোঝাচ্ছে, অবশ্যই ওই সরলরেখাগুলো করেসপন্ডিং সরলরেখা। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা cos থিটার মানটা কি বলতে পারি, আমরা জানি অলরেডি, যে জেনেছি যে ডিরেকশন রেশিও দুটোর গুণফলের যোগফল হয়, আর এই যে 2 নম্বরটাকে দেখলে বুঝতে পারবো, লবে হয় গুণফলের যোগফল আর হরে হয় কি তাদের স্কোয়ারের যোগফলের রুট ওভার। প্র্যাকটিক্যালি এই জিনিসটা কি একটা ভেক্টরের মডিউলাস মানকে বোঝাচ্ছে। তো সেই লজিক থেকেই এই জিনিসটা আসে আর কি, B1 ডট B2 ভেক্টর উপরে B1 ডট B2 ভেক্টর করলে অ্যাকচুয়ালি B1 ভেক্টর যদি IJK ফরম্যাটে থাকে আর B2 ভেক্টর যদি IJK ফরম্যাটে থাকে, ডট প্রোডাক্ট করলে অ্যাকচুয়ালি আমরা এখানকার যে 2 নম্বর ফর্মুলাটা দেখে এলাম সেই প্যাটার্নেই একটা জিনিস পেয়ে থাকি। তো ওইটাই বিষয়। আর এখানে নিচে কি মডিউলাসই আছে, তো অ্যাকচুয়ালি 2 নম্বর ফর্মুলাটা যেটা 7 নম্বর এখানে যে ফর্মুলাটা অ্যাকচুয়ালি একই ফর্মুলা, শুধু 7 নম্বর ফর্মুলাটা কী করেছে, এটা ভেক্টর ফর্মে লিখেছে আর কিছুই না।
আচ্ছা, এই হলো 7। 8 নম্বর কি বলছে, যদি সরলরেখা দুটি পরস্পর লম্ব হয়, লম্ব হলে কি হবে, এখানে থিটার মান 90 ডিগ্রি, cos 90 মানে কি 0, যদি 0 হয়ে যায় তাহলে অ্যাকচুয়ালি কি b1 ডট b2 ইকুয়ালস টু 0। এটা তো একদম প্রথম চ্যাপ্টার থেকে আমরা দেখে যাচ্ছি, প্রথম নয় সরি, সেকেন্ড চ্যাপ্টার থেকে, যে ডট প্রোডাক্ট 0 হয়। আচ্ছা, আর সমান্তরাল হলে কি হবে, b1 ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা ইন্টু b2 ভেক্টর। প্র্যাকটিক্যালি যে একটা ডিরেকশন রেশিওর সঙ্গে কিছু যদি একটা আমরা গুণ করি, কিছু গুণ মানে এক গুণও হতে পারে, যে ল্যামডার জায়গায় 1 আছে, যে কিছু একটা গুণ রাখি, সে 1 হতে পারে বা 1 কোটি হতে পারে, আলটিমেটলি আমরা বলতে পারি, যদি এরকম ফর্মে লিখতে পারি তাহলে বলতে পারি সমান্তরাল হয়। এমনকি আমি 3 নম্বর চ্যাপ্টার চলাকালীনই বলে এসেছি যে প্র্যাকটিক্যালি দুটো সমান্তরাল সরলরেখার ডিরেকশন রেশিওর মান সেম হয়, ডিরেকশন রেশিওর মান সেম হয়। এটা বলার এটা রিজন যে যদি 2, 3, 5 একটা সরলরেখার ডিরেকশন রেশিও থাকে এবং আরেকটা সরলরেখার ডিরেকশন রেশিও যদি 4, 6, 10 থাকে, তো ক্লিয়ারলি আমি এটা যেহেতু দিক অনুপাত, এই 4, 6, 10কে আমরা 2 দিয়ে কাটলে অ্যাকচুয়ালি 2, 3, 5ই হয়। তো প্র্যাকটিক্যালি একটা সরলরেখা আর এই সরলরেখার দিক অনুপাত কি সেম হয়ে গেল, যেই সেম হয়ে গেল তাহলে আমরা বলতে পারি সমান্তরাল সরলরেখা। একটা কনসেপ্ট হলো এইটা। আরেকটা কনসেপ্ট কি, যে এই যে বি ওয়ান ভেক্টর মানে কি, সাপোজ এইটা 2, 3, 5 মানে ভেক্টর ফর্মে লিখলে কী হবে, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, আর 4, 6, 10 মানে 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 10k ক্যাপ। তো প্র্যাকটিক্যালি যে কোনো একটা ভেক্টর মানে এই 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ প্লাস 10k ক্যাপকে বলতে পারি ইকুয়ালস টু কি 2 ইন্টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। এই 2টা হলো এই ল্যামডাটা 2 এর কাজ করছে, ঠিক আছে। তো প্র্যাকটিক্যালি বি ওয়ান ভেক্টর ইকুয়াল টু ল্যামডা ইন্টু বি টু ভেক্টর, অথবা উল্টোও হতে পারে যে বি টু ভেক্টর ইকুয়ালস টু ল্যামডা ইন্টু বি ওয়ান ভেক্টর, ভাইস ভার্সা যে কোনো হতে পারে। এই বিষয়টার উপর বেস করে আমরা বলতে পারি যে দুটো সরলরেখার সমান্তরাল হচ্ছে কি হচ্ছে না। ওকে, তো এবার চলে আসা যাক বাকি অঙ্কে, এবং তার উপর বেস করে আমি এক্সারসাইজে নিয়ে যাব। তো প্র্যাকটিক্যালি উদাহরণ 1 প্রথমে কি বলছে, আর ভেক্টর একটা দিয়ে দিয়েছে, আর ভেক্টর, এবং এই ভেক্টর থেকে প্রথমেই আমাদের দেখে নিতে হবে ল্যামডার জায়গা কোনটা আছে। এখানে ল্যামডা নেই, ল্যামডার জায়গায় অ্যাকচুয়ালি টি আছে। তাহলে এই যে আই প্লাস জে প্লাস কে এটা লেখা আছে, এটা অ্যাকচুয়ালি কিন্তু ডিরেকশন রেশিওর কাজ করছে। আই ভেক্টরের সহ কি 1, জে ভেক্টরের সহ কি 1, কে ভেক্টরের সহ কি 1। ওকে, আচ্ছা, তারপর আরেকটা ভেক্টর আর ভেক্টর কী দিয়েছে, এইটা এই যে টি ড্যাশ দিয়েছে, তাহলে এটা কি 3, 2, 4, তাহলে আরেকটার হলো 3, 2, 4। ক্লিয়ারলি এইটুকু আমরা বুঝতে পারছি যে এইটা আর এইটা কিন্তু একই অনুপাতে নেই, অথবা তাদের মান কিন্তু একই নয়, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে কোনোভাবেই দুটো সরলরেখা পরস্পর সমান্তরাল হবে না, এটুকু কনফার্ম। তো যাই হোক, এখানে চেয়েছে অন্য জিনিস, যদিও এখানে চেয়েছে মধ্যবর্তী কোণের মানটা কী হবে। মধ্যবর্তী কোণের সূত্র কি, cos θ ইকুয়াল টু বি ওয়ান ভেক্টর ডট বি টু ভেক্টর ডিভাইডেড বাই মড ওয়ান মড বি ওয়ান মড বি টু। তাহলে বি ওয়ান ডট বি টু করলে অ্যাকচুয়ালি কী হবে, অ্যাকচুয়ালি এই যে এইটা ডট প্রোডাক্ট এইটা, তাহলে এই দুটো যদি ডট প্রোডাক্ট করি আমরা অ্যাকচুয়ালি পেয়ে যাবো ভ্যালুটা। তো প্র্যাকটিক্যালি এই যে এইটা আর এইটা যেটা লিখে নিয়েছে আলাদা করে, তাহলে 1 ইন্টু 3, তারপরে কী হবে 1 ইন্টু 2, 1 ইন্টু 4, আর নিচে হলো এর স্কোয়ারের যোগফলের রুট ওভার, আর তার সঙ্গে গুণ হলো 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার তার রুট ওভার। তো প্র্যাকটিক্যালি এটা ক্যালকুলেশন করলে এরকম দাঁড়াচ্ছে কিছু একটা, তাহলে কস থিটার মান এইটা, তাহলে থিটার মান কস ইনভার্স √27/29। এই হলো প্র্যাকটিক্যালি ব্যাপারটা, আর কিছুই না। তো এই জিনিসগুলোকে বেস করেই করতে হবে। 2 নাম্বার উদাহরণ, দুটো আলাদা আলাদা অনুপাত দিয়ে দিয়েছে, তাদের অন্তর্বর্তী কোণ চেয়েছে, তো কিছুই না, cos θ ইকুয়ালস টু বি ওয়ান ডট বি টু, অথবা এই চ্যাপ্টারে যেটা 2 নাম্বার ফর্মুলা মানে সংক্ষিপ্তকরণে সেটাও লাগিয়ে দিতে পারো তোমরা, যে 3 ইন্টু 1, এরকমভাবে ডট প্রোডাক্ট আকারে না লিখে ডাইরেক্ট এটাই লিখে দেওয়া যায় যে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। একই বিষয়, একটা কার্তেশীয় ফর্মে লেখা, একটা ভেক্টর ফর্মে লেখা। তো এই হলো বিষয়গুলো। আচ্ছা, এখানটায় উদাহরণ 3 দেখা যাক কি বলছে, যে x/2 ইকুয়ালস টু y/1 ইকুয়ালস টু z/3, আর এই সরলরেখা দিয়েছে হলো x/3/-1, x-3/-1, y-2/3 আর z+5/5। সরলরেখা দুটির প্রত্যেকটির উপর লম্ব যে সরলরেখা 1, 2, 3 বিন্দুগামী, তার কার্তেশীয় সমীকরণ জানতে চেয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি ওরা কী চেয়েছে, অ্যাকচুয়ালি চেয়েছে নতুন আরেকটা সরলরেখার সমীকরণ জানতে চেয়েছে, যে সরলরেখাটা কি এই প্রথম সরলরেখার সাথেও লম্ব, দ্বিতীয় সরলরেখার সাথেও লম্ব, এবং নতুন যে সরলরেখাটা আরেকটা কি বৈশিষ্ট্য বলেছে, নতুন সরলরেখাটা 1, 2, 3 বিন্দুগামী।
তাহলে প্রথমে আমরা এইটা নির্ণয় করে ফেলি, অ্যাকচুয়ালি এটা লিখে ফেলি, যে যখনই কোনো একটা সরলরেখা 1 2 3 বিন্দুগামী হবে সেটা আমরা কি লিখতে পারি, x-1 বাই কী হবে, একটা দিক অনুপাত আসবে, এটা 4a চ্যাপ্টারের কনসেপ্ট, মানে x-x1/a ইকলস টু y-y1/b ইকলস টু z-z1/c। তো এখনও কিন্তু আমরা a b c এই তিনটে মান জানি না, তো আমরা কিন্তু এইটা জানি যে 1 2 3 বিন্দুগামী, তাহলে নতুন সরলরেখাটা কী হবে, x-1/a y-2/b ইকলস টু z-3/c। প্র্যাকটিক্যালি আমরা এটা লিখতে পারি কিন্তু। ওকে, এখন এখানে কি দেখতে পাচ্ছি, এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ বি সিটা হলো তাদের দিক অনুপাত। ওরা এটা লিখে করেনি যদিও, তো যাই হোক ওটা আমি প্রথমে লিখে নিলাম, এই যে এই প্যাটার্নে লিখে নিলাম, নিচে এই যে এ বি সি লিখেছিলাম, অ্যাকচুয়ালি ওই এ বি সির মানটাই বের করতে হবে। তো যাই হোক, এ বি সি হলো ওদের দিক অনুপাত। এখন কি বলেছে, এই যে নতুন সরলরেখাটা খুঁজছি আমরা, সেই সরলরেখাটা প্রথম সরলরেখার সাথেও লম্ব, দ্বিতীয় সরলরেখার সাথেও লম্ব। তাহলে লম্ব যদি হয়, আমরা যে সরলরেখাটা খুঁজছি তার দিক অনুপাত আর এই যে সরলরেখাটা দিয়ে দিয়েছে প্রথম সরলরেখাটা তার দিক অনুপাত, এদের গুণফলের যোগফলটা কী হবে, 0 হবে যেহেতু লম্ব। তাহলে প্রথম সরলরেখার দিক অনুপাত কি 2 1 3, তার সাথে গুণ হচ্ছে যথাক্রমে এ বি সি, তাহলে 2a + b + 3c ইকুয়ালস টু কি 0। একই রকমভাবে দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত -1 3 5, সেটা করেসপন্ডিংভাবে এ বি সির সাথে গুণ হলে তাহলে কি হচ্ছে -a + 3b + 5c ইকুয়ালস টু 0। সিম্পলি a1 a2 + b1 b2 + c1 c2 ইকুয়ালস টু 0। তাহলে আমরা এটা কি পরস্পর লম্ব বলেই লিখতে পারছি। আচ্ছা, এইবার এই যে দুটো সমীকরণ পেলাম, এখান থেকে এ বি সির মান বের করতে হবে, কিন্তু বিষয়টা কি হচ্ছে, এখানে তিনটে আননোন রাশি এবং দুটো সমীকরণ, তাহলে অন্য কোনো পথ নেই, একমাত্র বজ্রগুণন পদ্ধতির সাহায্যে আমরা এ বি আর সি এর মান বের করতে পারি, হয়তো অন্য কোনোভাবে বের করতে পারবো না। বজ্রগুণন পদ্ধতি কি বলছে, যে 2a + b + 3c আছে, এখানে -a + 3b + 5c আছে, এর নিচে একটা দাগ টেনে দেওয়া হয়, তারপরে কি এই যে এ লিখে তার নিচে দাগ। আচ্ছা, তাহলে কি পাচ্ছি, আচ্ছা আমরা এইটাকে একটা নয়তো আমি একটু ফ্রেশ জায়গায় দেখাই। 2a + b + 3c ইকুয়ালস টু 0 একটা সমীকরণ পেয়েছি। আর এটা কি সমীকরণ পেয়েছি, যে -a + 3b + 5c, -a + 3b + 5c ইকুয়ালস টু 0। তো প্র্যাকটিক্যালি আমরা কি করব, একটা বড় সড়ো দাগ টেনে দেবো, এখানে a বাই লিখবো, এখানে b বাই লিখবো, এখানে c বাই লিখবো। এবার কি, যখন এর নিচে বের করব তখন এই এর পার্টটাকে অফ করে দেবো, এর পার্টটাকে হাত দিয়ে চেপে দিলাম বা মনে মনে ভাবলাম ওইটা নেই। তার কি হবে, এবার বি এর সহগ আর সি এর সহগ ক্রস গুণ হবে প্রথমে, তাহলে কত হচ্ছে, এখানে 5 হচ্ছে, মাঝখানে মাইনাস চিহ্ন, তারপর আবার এই ক্রস গুণ হবে বি এর সহগ আর সি এর সহগ, তাহলে কত হচ্ছে, 9 হচ্ছে। ওকে, একই রকমভাবে যখন বি এর নিচে বের করব তখন কি করব, এখানে মাঝখানে আগে মাইনাস বসিয়েই রাখবো, এটা অনেকটা ডিটারমিনেন্টের কনসেপ্ট। এরপরে কি হবে, -b, এবার এর সাথে সি এর সহগ গুণ হবে, তাহলে হচ্ছে 10 মাইনাস সি এর সাথে এর সহগ, তাহলে -3। একই রকমভাবে যখন সি এর নিচে বের করব, এর সাথে বি এর সহগ, তাহলে 6 মাইনাস বি এর সাথে এর সহগ, মানে -1। তো ক্লিয়ারলি এ বাই -4 হচ্ছে, বি বাই -6 হচ্ছে, না বি বাই -13 হচ্ছে, আর সি বাই 7 হচ্ছে। তো এবার আমি ওই জায়গাটায় চলে যাই, সিম্পল ক্যালকুলেশনের ব্যাপার, কিছুই না এরপরে। তাহলে এ বাই -4, বি বাই -13, সি বাই 7 হচ্ছে। ওকে, তাহলে এই যেটা পেলাম যে -4 -13, 7, এইটাই হলো সরল লেখাটার দিক অনুপাত। কারণ এ বাই বি বাই সি বাই ফর্মে আছে, মানে হলো যে এ বি সি যে অনুপাতে আছে, -4 -13 7 একই অনুপাতে আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যেটা প্রথমে সরলরেখাটার সমীকরণটা এরকমভাবে ধরেছিলাম, যে x-1/a ইকুয়ালস টু y-2/b, যদি ওরা এখানে লেখেনি, আমার রেকমেন্ডেশন যেটা অবশ্যই লিখে নিবি, z-3/c। এরপরে কি এ বি সির মান আমরা কিন্তু পেয়ে গেলাম, তাহলে এর মান, বি এর মান, সি এর মান বসিয়ে দিবি। অ্যাকচুয়ালি এটা কিন্তু এ বি সি যে অনুপাতে আছে, -4 -13 7 একই অনুপাতে আছে, ওই কারণে কিন্তু এ বাই বি বাই সি বাই ফর্মে এটা পেয়ে গেছি আমরা।
তাহলে আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দিলেই যথেষ্ট। কারো যদি তবুও সন্দেহ হয়, আমি বলবো এটা ইকুয়ালস টু কে ধরে নে। তাহলে এ এর মান কী হচ্ছে -4k, বি এর মান কী হচ্ছে -13k, সি এর মান কী হচ্ছে 7k। আলটিমেটলি এর মান -4k, বি এর মান -13k, সি এর মান 7k বসিয়ে দে। আলটিমেটলি কী হবে, এই কে 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 কেটে যাবে যেহেতু ইকুয়াল চিহ্ন আছে, তো আলটিমেটলি এইটাই আসবে অ্যান্সার। তো এটা আমরা চাইলে ডাইরেক্ট লিখে দিলেই পারি। তো যাই হোক, এইটা ঠিক একই রকমভাবে এটা কার্টেশীয় সমীকরণ লেখা হয়েছে, এটা কি ভেক্টর সমীকরণ লেখা হয়েছে। ভেক্টরের ক্ষেত্রে আমাদের কী হয়, প্রথমে বিন্দু ভেক্টরটা বসে, বিন্দু ভেক্টর কী আছে 1 2 3, তাহলে 1 এর সাথে আই ক্যাপ, 2 এর সাথে জে ক্যাপ, 3 এর সাথে কে ক্যাপ যাবে, প্লাস টি বসে -4 13 7, তাহলে -4 এর সাথে আই ক্যাপ, -13 এর সাথে জে ক্যাপ, আর 7 এর সাথে কে ক্যাপ যাবে। সিম্পলি আমরা ভেক্টর সমীকরণ পেয়ে যাব। ওকে। আচ্ছা, এখানে এই যে বেশ কিছু অঙ্ক আছে, যে উদাহরণ 5-এর যে অঙ্ক, উদাহরণ 5-এর অঙ্ক 3 নম্বর চ্যাপ্টারেই করে এসেছিস, দেখলেই বুঝতে পারছিস 3 নম্বর চ্যাপ্টারে কিন্তু এই ফর্মের অঙ্ক করে এসেছিস। তো এটা নিয়ে মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হবে। বাকি উদাহরণ দেখ, বাকি উদাহরণগুলো একটু দেখে রাখিস, দেখে নিয়ে তারপরে এই চ্যাপ্টারে ঢুকে যেতে হবে। প্র্যাকটিক্যালি চ্যাপ্টারে তেমন কিচ্ছু নেই, খুব সহজ চ্যাপ্টার। আমি কিছু শর্টিংও করে দিচ্ছি। প্র্যাকটিক্যালি অনেক অঙ্ক 3 নম্বর চ্যাপ্টারেও করে এসেছিস, বা যে জিনিসগুলো লাগে না সেই জিনিসগুলোকে আমি অফ করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে এমসিকিউ। এখানে আছে 200 ডিরেকশন রেশিও, এটা 300 ডিরেকশন রেশিও, সরলরেখা দুটো অন্তর্ভুক্ত কোণ। তো ক্লিয়ারলি আমরা কি করতে পারি। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা কিন্তু 200 হচ্ছে ঠিকই, কিন্তু পরেরটা কিন্তু 300 হচ্ছে না, এটা -300 হচ্ছে। বি কেয়ারফুল, এখানে 3 - x আছে। আমাদের ফর্মটা কী হতে হবে, x-3। এটা মাইনাস কমন নিয়ে ওটা নিচে পাঠিয়ে দিতে হবে, বা উপর নিচে এটা মাইনাস দিয়ে গুণ করে দিতে হবে। সেগুলো আমি ডিসকাস করেছি 3 নম্বর চ্যাপ্টারে। তাহলে প্রথম সরলরেখার দিক অনুপাত 200, আর দ্বিতীয় সরলরেখার দিক অনুপাত -3,00। অন্তর্ভুক্ত কোণের সূত্র সিম্পলি cos থিটা ইকুয়ালস টু গুণ হয়ে যাবে, আর নিচে √2² + 0² + 0² ইন্টু √3² + 0² + 0²। ক্যালকুলেশন করলে cos থিটা যে মান আসবে, কত ডিগ্রি আসছে বা কত রেডিয়ান আসছে, সেটার হিসাবে অপশন চুজ হবে, আর কিছুই না। 2 নম্বর অঙ্ক তাই, 3 নম্বর অঙ্ক কিছু না, পরস্পর লম্ব হলে কী হয় লেখাই যেতে পারে। আচ্ছা, 4 নম্বরও কিছু না, 5ও তেমন কিছু, 5টা পড়বি ভালো করে, চেষ্টা কর, ঠিক আছে। তো যাই হোক, এমসিকিউ খুব বেশি কিছু দেখছি না, শুধু অন্তর্ভুক্ত কোণ বের করার আছে। আচ্ছা, আরেকটা বিষয় আছে যদিও, এই যে এই অঙ্কটা 6 নম্বর অঙ্কটা, x = 5 আছে, y = 8 আছে, z = 60 আছে। এটা একটু সাজিয়ে নিতে হবে। এটা কী করতে হবে, x = 5 মানে আমরা লিখতে পারি এরকম যে x - 5 = 0। তাহলে প্র্যাকটিক্যালি লিখতে পারি x - 5/0 = t। কেন টি আনলাম, 0-র সাথে যদি টি গুণ হয় আলটিমেটলি ওই দিকটা ডান দিকটা 0ই হয়ে যাবে। তাহলে x - 5 = 0 বলতে আমরা এটা লিখতে পারি x - 5/0 = t। টি এনি কনস্ট্যান্ট, অ্যাকচুয়ালি টিটা লেখা হলে এখানেও টি আছে বলে, আর কিছু না। একই রকমভাবে ওয়াইটাও লিখতে পারবো, y - 8/0 = t। আচ্ছা, জেডের ক্ষেত্রে তো বলে দিয়েছে z = 60, তাহলে z/6 = t। তাহলে তিনটে টি এর মান সমান, তাহলে বলতে পারি x - 5/0 = y - 8/0 = z/6। তাহলে এখান থেকে আমরা সহজেই কিন্তু দিক অনুপাত পেয়ে যাচ্ছি, কি 0,0,6 হবে। তাহলে এটা দিক অনুপাত পেয়ে গেলাম, আর 6 নম্বর দিক অনুপাত ডাইরেক্ট বলেই দিয়েছে, ব্যাস করে নিবি, অন্তর্ভুক্ত কোণ বের করবি। 7 নম্বর একই কনসেপ্ট, একটু সাজিয়ে নিতে হবে। এটা যদিও এক্স ওয়াই জেড ওরকমভাবে আছে, তো এগুলো 3 নম্বরে ডিসকাশন করেছি। 2x - 1 আছে, এক্সের কোনো সহগ থাকা চলবে না, তাহলে কী করতে হবে, 2 দিয়ে উপর নিচে ভাগ করে দিতে হবে। তাহলে কী হবে, x - ½ হবে, কমা তারপরে -2 দিয়ে উপর নিচে ডিভাইড, তাহলে y - 5/2/½ হবে, এরকমভাবে z/1/√2 হবে। তো এগুলো বের করে নেওয়া যেতে পারে, ডিসকাশন হয়েছে। তাহলে এমসিকিউ সব কটা করবি, অতি সংক্ষিপ্ত কিছু নেই, ওই একই বিষয় দিয়েছে, যে অন্তর্ভুক্ত কোণ বের করতেই দিয়েছে। তো প্র্যাকটিক্যালি অত কিছু তেমন দেখছি না, অতি সংক্ষিপ্তর কাজ করবি, 3 আর 4 করবি, তাহলেই যথেষ্ট। আচ্ছা, একটু দেখা যাক যে 3 আর 4 নম্বরে কী বলছে। কারণ অতি সংক্ষিপ্তের 1 2 অ্যাকচুয়ালি এমসিকিউতেই করে এলি, তো 1 2 আমি দিলাম না, আর অতি সংক্ষিপ্ত 3 আর 4 করবি। 3 নম্বর বলছে এবি সরলরেখার কার্টেশীয় সমীকরণ বলে দিয়েছে, এবি সরলরেখার সমান্তরাল যে কোনো সরলরেখা দিক অনুপাত লিখতে বলছে। তো এটা প্র্যাকটিক্যালি কিছুই নেই। কার্টেশীয় সমীকরণ যেটা দিয়েছে এইটাকে একটু প্রপারভাবে সাজিয়ে নে। এখানে দেখ 3 - x আছে, তো ওটা কি x - 3 করতে হবে। x - 3 করলে নিচে -1 হয়ে যাচ্ছে, নিচে -1 হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা সাজানোই আছে, অসুবিধা নেই, এটাও সাজানো আছে, অসুবিধা নেই। শুধু এক্সের এই পার্টটায় x - 3/-1 হচ্ছে,
জেডের ডিরেকশন রেশিও কি -2 হচ্ছে, আর সরি ওয়াইয়ের, আর জেডের হলো 4 হচ্ছে। তাহলে ডিরেকশন রেশিওটা কী পাচ্ছি, -1, -2, -4। তাহলে একটা সরলরেখার ডিরেকশন রেশিও যা হয়, একটা সমান্তরাল সরলরেখারও ডিরেকশন রেশিও তাই হয়। এটা বড় জোর আমরা কী করতে পারি, এই পুরোটাকে মাইনাস দিয়ে গুণ করে দিতে পারি, তাহলে কী হবে অ্যান্সার 1, 2, -4। ওকে, আচ্ছা এইবার দেখি 4 নম্বর অঙ্ক কী বলছে। এত বিন্দুগামী এত সরলরেখার সমান্তরাল। আচ্ছা এই যে সরলরেখার সমান্তরাল যে, তার ডিরেকশন রেশিও কী হবে, সেম ডিরেকশন রেশিও হবে। আচ্ছা এই যে সরলরেখা দিয়েছে এর ডিরেকশন রেশিও কী হচ্ছে, ভালো করে খেয়াল কর, একটু ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। 2, -3, -1। এই সরলরেখাটা ডিরেকশন রেশিও হচ্ছে 2, -3, -1। আর এটা বলেছে এমন একটা সরলরেখা বের করতে বলেছে 1, 2, 3 বিন্দুগামী। তাহলে কি হবে, সিম্পলি আমরা কি লিখতে পারি, আমরা একটু ছবিতে তবুও দেখে নিই। আমরা প্র্যাকটিক্যালি একটা সরলরেখা পেয়েছি যা ডিরেকশন রেশিও 2, -3, -1। এর সমান্তরাল যে কোনো সরলরেখা ডিরেকশন রেশিও কি 2, -3, -1। এবার এই সরলরেখা কোন বিন্দুগামী, 1, 2, 3 বিন্দুগামী বলে দিয়েছে। তাহলে এই সরলরেখার সমীকরণ তোদের জানতে চেয়েছে কী হবে, উপরে হবে এক্স থেকে বিন্দু বিয়োগ হবে 1 বিয়োগ হলো, ডিভাইডেড বাই প্রথমটা ডিরেকশন রেশিও ইকুয়ালস টু কী হবে, ওয়াই থেকে কোটি বিয়োগ হলো দ্বিতীয়টার ডিরেকশন রেশিও, জেড -3 বাই লাস্টেরটা ডিরেকশন রেশিও। ব্যাস মিটে গেল ঝামেলা, সমস্যা শেষ। ওকে, তো এইভাবেই করতে হবে। সংক্ষিপ্ততেও প্রথমে অন্তর্গত কোণ, ওই একই জিনিস। আচ্ছা একটা কাজ কর, ভেক্টর ফর্মের অঙ্কটা একটু করে ফেলবি, সংক্ষিপ্তর 1 আর 2 করবি, সংক্ষিপ্তর 1 করবি, 2 করবি, অতি সংক্ষিপ্ত 3 আর 4 করতে দিয়েছি, সংক্ষিপ্তর 1, 2, আর এমসিকিউ কিন্তু পুরোটাই করবি, 1 আর 2 করবি। অ্যাকচুয়ালি ভেক্টর ফর্মে যেহেতু আছে তো সেই ক্ষেত্রেই করতে দিচ্ছি। আর অ্যাকচুয়ালি এই ক্ষেত্রে কিন্তু এই টি এর সাথে যেটা গুণ আছে এটা হলো ডিরেকশন রেশিও, বা টি ড্যাশের সাথে যেটা গুণ আছে সেটা ডিরেকশন রেশিও। 3 আর 4 একই টাইপেরই অঙ্ক, বারবার এত কিছু করার দরকার নেই তেমন, আমি আর দিলাম না। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো 3 নম্বর চ্যাপ্টারেও করেছিস, এগুলো আমি কিছু দিলাম না আর হোম টাস্ক। আচ্ছা এই 8-এর অঙ্কটা করে পড়ো, আমি এই 3, 4 দিলাম না, এখানে 5, 6, 7 দিলাম না, কিন্তু 8 দিলাম। তাহলে সংক্ষিপ্ত কী দিলাম, 1, 2 দিলাম আর 8 দিলাম, কিছুই দিইনি। আচ্ছা দীর্ঘর দাগে কিন্তু দেখ, দীর্ঘর যে দীর্ঘর অঙ্কটা দেখ, প্রথম অঙ্কটা, দীর্ঘর প্রথম অঙ্কটা হলো অ্যাকচুয়ালি অতি সংক্ষিপ্তর যে লাস্ট অঙ্কটা ডিসকাশন করলাম, অতি সংক্ষিপ্ত লাস্ট অঙ্কটা ডিসকাশন যেটা করলাম সেই কনসেপ্টে, আর কিচ্ছু না। যে 1, 2, 3 বিন্দুগামী বলেছে, এখানেও 1, 2, 3 বিন্দুগামী বলেছে। আর এই সরলরেখার সমান্তরাল, এই সরলরেখার সমান্তরাল মানে কি, সরলরেখার আগে দিক অনুপাত বের করেছি, তারপরে যে বিন্দু দিয়ে পাস করেছে সেটা সূত্রের সাহায্যে আর তার দিক অনুপাত বসিয়ে লিখে ফেলেছি। এখানেও তাই, এত বিন্দুগামী বলে দিয়েছে, এবার যে সরলরেখাটা দিয়েছে তার দিক অনুপাত বের করব। এবার এই দিক অনুপাত যেটা পাবো সেটাই তার সমান্তরাল সরলরেখারও একই দিক অনুপাত, তারপরে এইমাত্র যেভাবে করলাম সেভাবে করে ফেলবি, ঠিক আছে। আচ্ছা 2 নম্বর অঙ্ক কী বলছে, কোনো বিন্দুর অবস্থান ভেক্টর এত হলে ওই বিন্দুগামী যে সরলরেখা অত সরলরেখা হলো। আচ্ছা এই 2 নম্বর অঙ্কটা হলো যেটা উদাহরণে ডিসকাস করে এলাম, উদাহরণ থেকে এটা ডিসকাস করে এলাম, ওই বজ্রগুণনের সাহায্য নিয়ে যেটা করলাম আর কি, সেটা হলো 2 নম্বর অঙ্ক, আশা করি পারা উচিত। আচ্ছা 3 নম্বর অঙ্ক কিছু নেই, পরস্পর লম্ব হলে তাদের দিক অনুপাতটার দিক অনুপাত কী কী আছে, -3, 2 ল্যামডা, 2, আর এটা দিক অনুপাত 3 ল্যামডা, 1, -5। তাহলে এদের গুণফলের যোগফল মানে -3 সাথে 3 ল্যামডা গুণ হবে, প্লাস 2 ল্যামডার সাথে 1 গুণ হবে, প্লাস 2 এর সাথে -5 গুণ হবে। এটাকে আমি কি বলছি বারবার, গুণফলের যোগফল, মানে নিজেদের মধ্যে গুণফল, তাদের পুরোটার যোগফল। এই ভ্যালুটা যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি লম্ব। এরা বলেই দিয়েছে লম্ব, তাহলে যোগফলটা কী হবে, 0। এবার ওখান থেকে ক্যালকুলেশন করে ল্যামডার মান বের করতে হবে। ওকে, 4 নম্বর অঙ্কটা এত সরলরেখা দুটি পরস্পরের উপর লম্ব দেখাতে বলেছে, তাহলে গুণফলের যোগফল 0 দেখালেই অঙ্ক শেষ। 5 নম্বর অঙ্কটা আপাতত বাড়ির জন্য হোম টাস্ক থাকলো, এমন কিচ্ছু নেই, ABCD 4টে বিন্দু দিয়েছে, তো ওখান থেকে ডিরেকশন রেশিও বের করতে পারলেই তবেই অন্তর্ভুক্ত কোণ বেরিয়ে যাবে। তো এই হলো অ্যাকচুয়ালি পুরো 4B চ্যাপ্টার। আমি এবার 4C চ্যাপ্টারে চলে আসি। 4C চ্যাপ্টারের মূল বিষয়টা হলো দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করবে কিনা সেটা নিয়ে আমাদের আলোচনা, এবং ছেদ যদি করে তাহলে খুব স্বাভাবিকভাবে কী হবে, এই ছেদ করলে তাহলে কী হবে, খুব স্বাভাবিকভাবে একটা ছেদ বিন্দু থাকবে, মানে যে বিন্দুতে তারা একে অপরকে ছেদ করছে তাকে আমাদের ছেদ বিন্দু বলে। এখন ছেদ বিন্দুর স্থানাঙ্ক তাহলে আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কি জাস্টিফাই এখানে করতে হবে, যে দুটো সরলরেখা পরস্পর আদৌ ছেদ করছে কিনা সেটা চেক করা, আর যদি ছেদ করে আমরা কনফার্ম হয়ে যাই, তাহলে সেই ক্ষেত্রে
সেটা ছেদ বিন্দু স্থানাঙ্কটা কী হবে সেটা বের করা। এই হলো মূলত দুটো ধরনের কাজ 4C চ্যাপ্টারে। খুবই ছোট চ্যাপ্টার, মাত্র 4-5টা অঙ্ক রয়েছে, তো সব কটাই করে ফেলা যেতে পারে, এমন কিচ্ছু অসুবিধা নেই। আর উদাহরণ তো রয়েছেই পাশাপাশি হেল্পের জন্য। তো প্র্যাকটিক্যালি কী করতে হবে একটু বুঝে নেওয়া যাক, তাহলেই যথেষ্ট। উদাহরণ 1 কী বলছে, যে দেখাও যে দুটো সরলরেখা দিয়ে দিয়েছে, সরলরেখার দ্বয় পরস্পরকে ছেদ করে না। এটা দেখাতেই বলেছে পরস্পরকে ছেদ করে না। তো এটা জিজ্ঞাসাও করতে পারে এরকম যে ছেদ করে কি না পরীক্ষা করো, এরকমও বলতে পারে। অথবা এটাও বলতে পারে যদি ছেদ করে তবে তার ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তো যেটাই হোক, আলটিমেটলি দেখা যাক কী করতে হবে। মূলত করতে হবে হলো যে এই যে প্রথম সরলরেখাটা দিয়ে দিয়েছে, সেই সরলরেখাটা ইকুয়ালস টু আমরা টি ধরে নেব। প্রথম যে সরলরেখাটা দিয়ে দিয়েছে তাহলে সেইটা ইকুয়ালস টু আমরা কী লিখবো, টি ইকুয়ালস টু টি ধরে নেব। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, x-1 ইকুয়ালস টু পাচ্ছি হলো 3t। এই 3 এর সাথে টি গুণ হচ্ছে, তাহলে 3t। তাহলে x এর মান কী পাচ্ছি, 1 + 3t। একইভাবে যদি আমরা কাজ করি y এর উপর, তাহলে y এর মান কী পাবো, -1 + 2t, -1 + 2t। আর z এর মান কী পাবো, 1 + 5t। ঠিক একই রকমভাবে তাহলে প্র্যাকটিক্যালি এই যে 1 + 3t, -1 + 2t, 1 + 5t, মানে x, y, z, মানে একটা স্থানাঙ্ক ভাবতে পারি যদি, তাহলে 1 + 3t, -1 + 2t, 1 + 5t, এটা একটা কি বিন্দু স্থানাঙ্কই হবে। এখন এই বিন্দুটা কোন সরলরেখার উপর থাকবে, বিন্দুটা থাকবে এই সরলরেখাটার উপর, মানে এই প্রথম সরলরেখাটার উপর, কারণ এই সরলরেখাটা ইকুয়ালস টু আমরা টি ধরেছি। তাহলে এই সরলরেখার উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ককে আমরা এই ফর্মে লিখতে পারি যে 1 + 3t, -1 + 2t, 1 + 5t। এখন টি এর বিভিন্ন মানের জন্য অ্যাকচুয়ালি এই সরলরেখার উপর আমরা বিভিন্ন বিন্দু পাবো। মানে টি এর মান যদি কেউ 1 বসাই তাহলে একটা বিন্দু পাবো, টি এর মান যদি কেউ 2 বসাই অন্য আরেকটা বিন্দু পাবো, টি এর মান -3 বসালে অন্য আরও একটা বিন্দু পাবো। এরকম বিভিন্ন ভ্যারাইটিস কোটি কোটি বিন্দু পেতে থাকবে এই সরলরেখার উপর। তাহলে মরাল অফ দ্য টপিক কি, মরাল অফ দ্য টপিক এইটা যে এই সরলরেখার উপর যে কোনো বিন্দুর একটা আকার হলো এইটা। ওরা কিন্তু ডাইরেক্ট লিখে দিয়েছে, কিন্তু তোরা কী করবি, ইকুয়ালস টু টি লিখে নিবি, তারপরে কীভাবে এলো সেটা দেখিয়ে তারপরে বলবো যে এই বিন্দুর উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক এটা। একই রকমভাবে এই সেকেন্ড সরলরেখাটা ইকুয়ালস টু আমরা এস ধরতে পারি, অন্য আরেকটা কিছু এস, এস লিখতে পারিস, চাইলে কেউ ল্যামডা লিখতে পারিস, তো টি ড্যাশও লিখতে পারিস, যা খুশি লিখতে পারিস, ডাজন্ট ম্যাটার। তাহলে যদি এটাকে এস ধরি, এখানে কী কী পাচ্ছি, একটা পাচ্ছি -2 + 4s, এখান থেকে পাচ্ছি ওয়াই থেকে পাচ্ছি 1 + 3s, জেডের থেকে পাচ্ছি -1 - 2s। এখন আমাদের কি দেখতে হবে, যদি এই সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করে তাহলে কি ঘটবে। তাহলে স্বাভাবিকভাবে এমন একটা কমন পয়েন্ট আছে যেটা এই প্রথম সরলরেখার উপরেও আছে, সেটা দ্বিতীয় সরলরেখার উপরেও আছে, মানে ওই কমন পয়েন্টটা। তাহলে সেই ক্ষেত্রে সেই কমন পয়েন্টে কি হবে, প্রথম সরলরেখার উপর যে ভুজ আর দ্বিতীয় সরলরেখার উপর যে ভুজ তারা কি ইকুয়াল হবে। মানে কি 1 + 3t ইকুয়ালস টু -2 + 4s, এই যে 1 + 3t ইকুয়াল টু -2 + 4s হবে। কোটিটাও সেম হবে, -1 + 2t ইকুয়ালস টু 1 + 3s, কারণ তারা তো বিন্দু সেম বিন্দু, একই বিন্দু দুটো সরলরেখার উপর থাকবে, ছেদ করতে গেলে তা হতেই হবে। আর 1 + 5t ইকুয়ালস টু কি -1 - 2s। তাহলে এক্স ওয়াই জেডকে আমরা অ্যাকচুয়ালি কম্পেয়ার করলাম, কম্পেয়ার করে এরকমভাবে ইকুয়াল ইকুয়াল দিয়ে লিখে ফেললাম, এবং টি আর এস দিয়ে অ্যাকচুয়ালি 3টে সমীকরণ পেয়ে গেলাম। কী পেলাম, টি আর এস দিয়ে আমরা 3টে সমীকরণ পেয়ে গেলাম। এবার আমরা কি করব, প্রথম দুটো সমীকরণকে সলভ করব, নর্মাল সলভ, যেভাবে আমরা ছোটোবেলায় এক্স ওয়াই দিয়ে সমীকরণ থাকলে যেভাবেই হোক, ওই বজ্র গুণন হোক, অপনয়ন হোক, পরিবর্তন তুলনামূলক, যেভাবে এক্স আর ওয়াইয়ের মান বের করতাম সমাধান করে, মানে মান বের করা এক্সের মান আর ওয়াইয়ের মান, ঠিক ওই কায়দাতেই অ্যাকচুয়ালি কোনো না কোনো উপায়ে আমরা টি এর মান আর এস এর মানটা বের করবো। তাই টি এর মান আর এস এর মান আমরা পেয়ে যাবো। এখানে দেখাচ্ছে টি এর মান -17 আর এস এর মান -12। এবার কী করব, 3 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে টি এর মান এবং এস এর মান যথাক্রমে বসিয়ে দেবো। বসিয়ে দিলেই আমাদের কি দেখতে পাবো, খেয়াল কর, আমরা দেখব যে এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান হচ্ছে কিনা। মানে মূল বিষয়টা হলো 3 নম্বর সমীকরণটা টি আর এস এর মান দ্বারা সিদ্ধ হচ্ছে কিনা। তাহলে কী করলাম, 1 আর 2 থেকে টি আর এস এর মান বের করলাম, সেটা 3 নম্বর সমীকরণে আমরা বসিয়ে দিলাম। দেখবো যে 3 নম্বর সমীকরণের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কিনা, মানে সমীকরণটা সিদ্ধ হচ্ছে কিনা। যদি সিদ্ধ হয় তবে বলবো পরস্পরকে ছেদ করছে। কেন করছে, কারণ দুটো সরলরেখা থেকে যে 3টে সমীকরণ পেয়েছি, 3জনেই স্যাটিসফাইড হয়ে গেছে। ঠিক আছে। আর যদি সিদ্ধ না করে 3 নম্বর সমীকরণটা, ইকুয়েশনটা যদি সিদ্ধ না করে, তাহলে বলবো যে সরলরেখা দুটি পরস্পর ছেদই হবে না। এই ক্ষেত্রে সেটাই ঘটছে প্রথম অঙ্কটার ক্ষেত্রে। প্র্যাকটিক্যালি বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইডে 1 + 5টির জায়গায় টি বসালে আমরা -84 পাচ্ছি, আর রাইট হ্যান্ড সাইডে এসের জায়গায় -12 বসালে আমরা 23 পাচ্ছি। প্র্যাকটিক্যালি লেফট হ্যান্ড সাইড ইজ নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। তো ক্লিয়ারলি আমরা বলতে পারি
যে 3 নম্বর সরলরেখাটা মানে 3 নম্বর সমীকরণটি সিদ্ধ হচ্ছে না, তাই আমরা বলতে পারি কি সরলরেখা দুটি পরস্পর ছেদী হতে পারে না বা পরস্পর ছেদী হবে না। যদি 3 নম্বর সমীকরণটি সিদ্ধ হয় তবেই আমরা বলতে পারি তারা পরস্পর ছেদী। আচ্ছা, এবার কারো কোশ্চেন থাকতে পারে আমরা কি সবসময় 1 আর 2 নম্বর সমীকরণ দুটোকেই সমাধান করব তারপরে 3-এ গিয়ে বসাবো? না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। এটা মূল কনসেপ্ট এইটা, যে কোনো দুটো সমীকরণকে সমাধান করে টি আর এস এর মান বের করা হোক, যে কোনো দুটো সমীকরণকে সমাধান করে টি আর এস এর মান বের করা হোক। এবার ওই টি আর এস এর মান কী করা হবে, যে 3 নম্বর সমীকরণটা পড়ে থাকছে মানে থার্ড সমীকরণ, মানে যে দুটো সমাধানে আমরা কাজে লাগাইনি, এরকম যে সমীকরণটা পড়ে থাকছে সেই সমীকরণের টি আর এস এর মানটা বসিয়ে দেওয়া হোক। বসানোর পরে দেখতে হবে যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে কিনা, যদি হয় তাহলে পরস্পর ছেদী হবে, যদি না হয় তাহলে পরস্পর ছেদী হবে না। ব্যাস, মিটে গেল। ওকে। আচ্ছা, প্রথমটা তো পরস্পর ছেদী হলো না। দ্বিতীয়টার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, দ্বিতীয়টার ক্ষেত্রে এই যে টি দিয়ে এটা ইকুয়ালস টু টি ধরে এই বিন্দু পেয়েছে, এটা ইকুয়ালস টু এস ধরে এই বিন্দু পেয়েছে। এটা আলটিমেটলি কী হলো, যে এই দুটোকে ইকুয়াল লিখে নিল, এই টির সাথে এস, এই টির সাথে এস, এই 3+4 টির সাথে এস কম্পেয়ার করে লেখার পরে এই প্রথম দুটোকে সমাধান করা হলো। প্রথম দুটোকে সমাধান করে যে 1 ও 2 সমাধান করে টি এর মান পাওয়া গেছে -1 আর এস এর মান পাওয়া গেছে -1। তো এবার কী করা হবে, 3 নম্বর সমীকরণে বসিয়ে দেওয়া গেল। বসিয়ে দিলে কী দাঁড়াচ্ছে, বসিয়ে দিলে দাঁড়াচ্ছে হলো যে দেখা যাচ্ছে টি এর মান আর এস এর মান বসালে বাম পক্ষের মান আর ডান পক্ষের মান সেম চলে আসছে, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু সেম চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এরা পরস্পরকে ছেদ করবে, কারণ 3 নম্বর সরলরেখাটা স্যাটিসফাইড হয়ে গেছে, টি আর এস দিয়ে স্যাটিসফাইড হয়ে গেছে। তাহলে 3 নম্বর সরলরেখাটা স্যাটিসফাইড হলে আমরা বলতে পারি কি সরলরেখা দুটি পরস্পরকে ছেদ করবে। আচ্ছা, বেশ ভালো কথা, পরস্পরকে ছেদ করে গেল। এইবার আমাদের কী করতে হবে, ছেদবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। ছেদবিন্দু স্থানাঙ্ক বের করতে গেলে আমাদের কী করতে হবে, টি ফর্মে যে আমরা স্থানাঙ্কটা পেয়েছি টি ফর্মে, সেখানে টি এর মান বসিয়ে দিলে আমরা ছেদবিন্দু স্থানাঙ্ক পেয়ে যেতে পারি, অথবা এস ফর্মে যে স্থানাঙ্কটা পেয়েছি সেখানে বসালেও চলতে পারে। মানে আমি কী বলতে চাইছি, বলতে চাইছি এই যে এই টি ফর্মে যেটা পেয়েছি, অলরেডি টি এর মানও পেয়ে গেছি, টি এর মান -1, তো এই টি এর ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি ছেদবিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। তো এটাও করতে পারে, অথবা এস এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলেও আমরা স্থানাঙ্ক পেয়ে যাবো। যে কোনো একটা কাজ করলেই হবে, হয় টি এর মান বসিয়ে দিলেই স্থানাঙ্ক পাবো, অথবা এস এর মান বসিয়ে দিলেই স্থানাঙ্ক পাবো। প্র্যাকটিক্যালি দুটো ক্ষেত্রে একই পাবো, কারণ এটা তো সাধারণ বিন্দু, কারণ এটা ছেদ বিন্দু, একই পেতে আমরা বাধ্য। প্র্যাকটিক্যালি এখানে দেখা যাচ্ছে -1, এসছে, অন্য কোনো অঙ্কের ক্ষেত্রে অন্য কিছু আসতেই পারে। এটা কোনো বাধ্যবাধকতা নেই যে টি এর মান যা আসবে এখানে তাই আসবে। কারো কনফিউশন হতে পারে টি এর মান -1 আর এস এর মান -1 এসছে বলে এইটা এসছে, তা নয়, তা কিন্তু নয়, একদমই নয়, বি কেয়ারফুল। তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, শুধু টি এর মানটা বসাতে হবে, তারপরে ক্যালকুলেশন করে দেখতে হবে অ্যাকচুয়ালি স্থানাঙ্কটা কী হচ্ছে, অথবা এস এর মান বসিয়ে দেখতে হবে অ্যাকচুয়ালি স্থানাঙ্কটা কী হচ্ছে। ওকে। আচ্ছা, উদাহরণ 3 অ্যাকচুয়ালি ভেক্টর ফর্মে আছে অঙ্কটা। ভেক্টর ফর্মে থাকলেও কিচ্ছু না, ভেক্টর ফর্ম থেকে যে কেউ চাইলে কার্তেশীয় ফর্মে সাজিয়ে নিতেই পারবে, কারণ 4A চ্যাপ্টারে কিন্তু সেই ডিসকাশন হয়েছে ভেক্টর থেকে কার্তেশীয়তে কীভাবে যেতে হয় বা কার্তেশীয় থেকে ভেক্টরেও কীভাবে আসতে হয়। তো সেই ফর্মে সাজিয়ে নেওয়ার পরে তারপরে আবার 1 বা 2 নম্বরের মতো অঙ্কটা করলেই হবে। এরকমভাবে আমরা পেয়ে যাচ্ছি, টি এর মান এস এর মান পাওয়া গেল, বসিয়ে দিয়ে চেক করলেই হলো, একই ব্যাপার। তো ভেক্টর দিয়ে ফর্মে দিয়েছে বলে কোনো কিছু ঘাবড়ানোর কিচ্ছু নেই। ওকে, একটু উদাহরণটা দেখে নিলেও চলতে পারো। আচ্ছা, তো প্র্যাকটিক্যালি এখানে 4C-তে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো করে ফেলতে হবে। 1, 2, 3 নম্বরও কিছু নেই। 3 নম্বর প্রথমে অ্যাকচুয়ালি 1 আর 2-তে ডাইরেক্ট সরলরেখা দুটো দিয়েই দিয়েছে। 3 নম্বরের ক্ষেত্রে সরলরেখার সমীকরণটা বের করে নিতে হবে, কারণ পি বিন্দু আর কিউ বিন্দু দুটো বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ আমরা কি 4A চ্যাপ্টারে শিখে ফেলেছি। সূত্র কি, x - x1 ডিভাইডেড বাই x2 - x1 ইকুয়ালস টু y - y1 ডিভাইডেড বাই y2 - y1 ইকুয়ালস টু z - z1 ডিভাইডেড বাই z2 - z1। এরকমভাবে আমরা PQ সরলরেখার সমীকরণ বের করব, একইভাবে RS সরলরেখার সমীকরণ বের করব। তারপরে দুটো সরলরেখার সমীকরণ পেয়ে গেলে একটাকে T ধরবো আরেকটাকে S ধরবো, তারপরে আবার এই চ্যাপ্টারের মতো করে উদাহরণে যেভাবে ডিসকাশন হলো সেভাবে সলভ করলেই হয়ে যাবে। ওকে, তাহলে 1, 2, 3। আচ্ছা, তারপরে কি থাকছে, এই যে 4। আচ্ছা, আর 5-এর এতগুলো কিছু করার দরকার নেই, একই অঙ্ক, 5-এর 1 করলেই যথেষ্ট, ব্যাস। আর কেউ পারলে সবকটাই করে ফেললেই হবে। যাই হোক, এই হলো 4B এবং 4C, খুবই সহজ চ্যাপ্টার, স্ট্রেট লাইন যথেষ্ট সহজ, খুব ভালো করে প্র্যাকটিস করলে একদম স্কোরিং, কোনো অসুবিধা হওয়ার কারণই নেই। ওকে, তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও 4D এবং 4E টপিকের উপর হবে। আপাতত যে হোমওয়ার্ক দিলাম সেই হোমওয়ার্কগুলো সবাই করে ফেল, ভেরি নেক্সট ডে মানে মঙ্গলবার সেগুলো চেক করব, তারপরে সামনে আবার এগোনো যাবে। ওকে, আজকের মতো এখানেই, বাই।